ওম শান্তি। সকল ভাই ও বোনেদের আমাদের আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। আজ আমরা ৮-২-২০২৬ তারিখের মুরুলি নিয়ে কথা বলবো। নতুন বছর শুরু হয়েছে, আর বাবা আমাদের জন্য কি বিশেষ উপহার বা বলা ভালো কি ধরনের টুল কিট পাঠিয়েছেন সেটাই আমরা আজ একটু খুলে দেখব। হুম। মুরুলির মূল বার্তাটা খুবই শক্তিশালী। এই বছরটা হল রূপান্তরের বছর। আমাদের সময়, শ্বাস আর সংকল্পকে সফল করে সব নেতিবাচকতাকে ইতিবাচকতায় বদলে ফেলার একটা রোডম্যাপ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হল, এই রোডম্যাপটা কি? মানে শুধু কাগজে কলমে, নাকি সত্যি আমাদের জীবনে প্রয়োগ করা সম্ভব? চলুন আজ এর গভীরে যাওয়া যাক। একদম ঠিক। এই মুরুলিতে বাবা আমাদের সেই গোল্ডেন দুনিয়ার কথা মনে করিয়ে দিচ্ছেন, যা আমাদের জন্মগত অধিকার। অধিকার, হ্যাঁ। কিন্তু একটা জন্মগত অধিকার পাওয়া আর সেটাকে পুরোপুরি অনুভব করার মধ্যে একটা বড় পার্থক্য আছে। বাবা এই বছরে আমাদের লক্ষ্য দিয়েছেন বাবা সমান হওয়ার। এটা শুনতে খুব বড় একটা লক্ষ্য মনে হতে পারে। তা তো বটেই। তাই আজকের আলোচনায় আমরা শুধু লক্ষ্যটা কি তা জানব না, বরং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে ব্যবহারিক কৌশল বা প্র্যাকটিক্যাল স্টেপস মুরলিতে বলা হয়েছে সেগুলো এক এক করে বোঝার চেষ্টা করব। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক সবচেয়ে বড় প্রশ্নটা দিয়েই। মুরলিতে এই বছরের লক্ষ্য হিসেবে বলা হয়েছে বাবা সমান সম্পূর্ণ, আর সম্পূর্ণ হতেই হবে। এখানে হতে হবের উপর নয়, বরং হতেই হবের উপর জোর দেওয়া হয়েছে, মানে একটা অবশ্যম্ভাবী ব্যাপার হিসেবে। একদম। আর এর জন্য ব্রহ্মা বাবাকে অনুসরণ করতে বলা হয়েছে। এখন ব্রহ্মা বাবাকে অনুসরণ করা তো একটা বিশাল কথা। ওনার জীবনের ঠিক কোন দিকটার উপর মুরলি এখানে আলোকপাত করছে? খুব ভালো প্রশ্ন, কারণ ব্রহ্মা বাবার জীবন তো একটা মহাসাগর। এই মুরলিতে বাবা সেই মহাসাগর থেকে আমাদের জন্য বলতে পারেন ৩টে মুক্ত তুলে এনেছেন। আচ্ছা। সেই ৩টি মুক্ত হল সংকল্প, শ্বাস এবং সময়। বলা হয়েছে ব্রহ্মা বাবা সম্পূর্ণ হয়েছিলেন কারণ তিনি তার প্রতিটি সংকল্প, প্রতিটি শ্বাস এবং প্রতিটি সেকেন্ডকে সফল করেছিলেন। এখানেই আমাদের জন্য আসল সূত্রটা লুকিয়ে আছে। এটা শুধু একটা আধ্যাত্মিক কথা নয়, এর পেছনে একটা গভীর কার্যকারণ সম্পর্ক আছে। এই কার্যকারণ সম্পর্কটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। মানে সময় সফল করার সাথে ২১ জন্ম রাজ্যের ভাগ্য পাওয়া ঠিক কী সম্পর্ক? সম্পর্কটা খুবই যুক্তিসঙ্গত। ভাবুন তো, যে মানুষ তার সময়ের মূল্য বোঝে, প্রতিটি মুহূর্তকে কাজে লাগায়, তার মধ্যে স্বাভাবিকভাবেই শৃঙ্খলা, দূরদর্শিতা আর দায়িত্ববোধ চলে আসে। ঠিক। এগুলোই তো একজন রাজার প্রধান গুণ। যে এক জন্ম ধরে সময়ের রাজা, সেই তো ২১ জন্ম ধরে রাজ্যের রাজা হওয়ার যোগ্যতা অর্জন করে। তাই তো। একইভাবে যে নিজের শ্বাসকে সফল করে, অর্থাৎ শান্ত, স্থির, প্রশান্ত থাকে, তার শরীরও সুস্থ থাকতে বাধ্য। কারণ আমরা জানি আমাদের বেশিরভাগ রোগের উৎসই হল মানসিক চাপ বা অস্থিরতা। আর জ্ঞানের ভাণ্ডার সফল করলে বিচক্ষণতা এতটাই বেড়ে যায় যে রাজ্য চালানোর জন্য কোনো উজির বা পরামর্শদাতার প্রয়োজনই হয় না। নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। বাহ! তার মানে এটা এক ধরনের আধ্যাত্মিক চক্রবৃদ্ধি সুদ বা স্পিরিচুয়াল কম্পাউন্ডিং ইন্টারেস্টের মতো ব্যাপার। একদম তাই। এই একজন্যে আমরা যা কিছু জমা করছি, সময়ের সদ্ব্যবহার, মানসিক শান্তি, জ্ঞানের গভীরতা, সেটাই ভবিষ্যতের ২১ জন্ম ধরে বহু গুণ হয়ে আমাদের কাছে ফিরে আসবে। এটা সত্যি একটা অসাধারণ ধারণা। হ্যাঁ। শক্তি আর গুণ দান করার ফলেও যে ভবিষ্যতে সর্বশক্তিমান আর সর্বগুণ সম্পন্ন হওয়া যায়, সেটাও তো এই একই সূত্রে বাঁধা। একদম তাই। এটাই হলো আধ্যাত্মিক বিনিয়োগের সবচেয়ে বড় রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমরা প্রায়শই জাগতিক বিনিয়োগ নিয়ে ভাবি, কিন্তু বাবা আমাদের শেখাচ্ছেন সবচেয়ে লাভজনক বিনিয়োগ হল নিজের ওপর করা বিনিয়োগ। এর ফল শুধু এই জন্মের জন্য নয়, জন্মান্তরের। কিন্তু এই বিনিয়োগের পথে তো অনেক বাধাও আসে। মানে আমরা তো সবাই চাই ভালো থাকতে, সময় নষ্ট না করতে, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। মুরলিতে একটা খুব সাধারণ কিন্তু পরিচিত অজুহাতের কথা বলা হয়েছে। চাইনি তবুও হয়ে গেছে। এই কথাটা আমরা দিনের মধ্যে কতবার নিজেদের বলি। রাগ করতে চাইনি কিন্তু করে ফেলেছি, আলস্য করতে চাইনি কিন্তু হয়ে গেছে। এই যে নিজের কর্মেন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণের অভাব, এটা তো একটা বিশ্বজনীন সমস্যা। হ্যাঁ,
এবং এই সমস্যাটার সমাধানও বাবা খুব সুন্দরভাবে দিয়েছেন। তিনি আবারও ব্রহ্মা বাবার উদাহরণ টেনে এনেছেন। আচ্ছা। ভাবুন তো, স্থাপনা শুরুতে যখন ব্রহ্মা বাবা একা ছিলেন, তখন তার চারপাশে কত বাধা, কত বিরোধিতা, কত নিন্দা ছিল। আজকের দিনের চেয়ে অনেক বেশি। কিন্তু তিনি কি করতেন? কি করতেন? তিনি সেই সব অপোজিশনকে নিজের পজিটিভ পজিশন দিয়ে বদলে দিতেন। এই পজিটিভ পজিশন বা সমানে সিট, এই বিষয়টা কি? এটা কি শুধু একটা মানসিক অবস্থা, নাকি এর কোনো গভীর অর্থ আছে? কারণ চারিদিকে যখন হৈহরচল চলছে, তখন শান্ত থাকা তো খুব কঠিন। ঠিক। মুরালিতে বলা হয়েছে ব্রহ্মা বাবা এই হৈহরচলকে চমৎকার হিসেবে দেখতেন। এটা তো প্রায় অবিশ্বাস্য শোনাচ্ছে। অবিশ্বাস্য মনে হলেও এটাই হলো আসল মানসিকতার পরিবর্তন। দেখুন, অপোজিশন বা বিরোধিতা তখনই কাজ করে যখন আমরা সেটাকে আমাদের উপর প্রভাব ফেলতে দিই। হুম। ব্রহ্মা বাবা বুঝতেন যে বাইরের পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু তার ভেতরের স্থিতি, তার মানসিক পজিশন, সেটা সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে। আচ্ছা। সমানে সিটে বসা মানে হল নিজের আত্মসম্মানের আসনে বসা। অর্থাৎ আমি কে এই স্মৃতিতে স্থির থাকা। আমি হলাম শান্তস্বরূপ আত্মা, আমি মাস্টার সর্বশক্তিমান। যখন কেউ এই স্থিতিতে থাকে, তখন বাইরের কোনো অপমান, নিন্দা বা বিরোধিতা তাকে স্পর্শ করতে পারে না। রাইট। তার কাছে তখন এইগুলো একটা খেলার মতো মনে হয়, একটা চমৎকার দৃশ্য বলে মনে হয়। কারণ সে জানে এই পরিস্থিতিগুলো তার ভেতরের শক্তিকে আরও বাড়ানোর জন্য এসছে। তার মানে শক্তিটা বাইরের পরিস্থিতিকে বদলানোর মধ্যে নেই, শক্তিটা আছে নিজের ভেতরের স্থিতিটাকে ধরে রাখার মধ্যে। একদম। আর সম্ভবত এই কারণেই বাবা এই বছরের জন্য আমাদের একটা বিশেষ বরদান দিচ্ছেন, পরিবর্তন শক্তি। এই শক্তিটা কি তাহলে শুধু নিজেকে পরিবর্তন করার শক্তি, নাকি নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করারও শক্তি? দুটোই। আসলে একটা আরেকটার সাথে জড়িত। যখনই আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে, আপনার ভেতরের অবস্থাও পরিবর্তন হবে। আর যখন আপনার ভেতরের অবস্থা পরিবর্তন হবে, তখন বাইরের পরিস্থিতিও আপনার কাছে অন্যরকম মনে হবে। বাবা এই শক্তিটা ব্যবহারের জন্য একটা খুব সহজ উপায় শিখিয়েছেন, যা আমাদের সারাদিনের অনেক শক্তি বাঁচিয়ে দিতে পারে। সেটা কি? আমি নিশ্চিত শ্রোতারা এটা শোনার জন্য অপেক্ষা করছেন। উপায়টা হলো অন্ধকার ঘরের সাথে লড়াই না করে শুধু আলোর সুইচটা অন করে দেওয়া। বাহ! যখনই আমাদের জীবনে কোনো সমস্যা বা কঠিন পরিস্থিতি আসে, আমরা কি করি? আমরা সেই সমস্যার গভীরে চলে যাই। কেন হলো, কিভাবে হলো, কার দোষ? এইসব ভেবে আমরা আসলে অন্ধকারের মধ্যেই হাতড়ে বেড়াই। ঠিক। বাবা বলছেন, এই সব করা বন্ধ করো। এটা হলো অন্ধকারকে তাড়ানোর বৃথা চেষ্টা। তার চেয়ে বরং আলোর সুইচটা অন করে দাও। অন্ধকার নিজে থেকেই চলে যাবে। দারুণ উপমা। কিন্তু আমাদের জীবনের সেই আলোর সুইচটা কি? সেই মুহূর্তে আমরা কিভাবে সেটা অন করব? সেই সুইচটা হলো একটাই সংকল্প, আমি মাস্টার সর্বশক্তিমান। এই স্মৃতিতে স্থির হয়ে যাওয়াই হলো সুইচ অন করা। মুরলি বলছে, যখনই আমরা এই সমানের সিটে বসব, তখন আমরা আপসেট হব না। আচ্ছা। আমাদের ৬৩ জন্মের পুরনো সংস্কার বা অভ্যাস হলো এই মুহূর্তে সেট তো পর মুহূর্তে আপসেট। একটা ছোট্ট কথা, একটা ছোট্ট ঘটনা আমাদের মনের অবস্থাকে ওলটপালট করে দেয়। একদম। এই মাস্টার সর্বশক্তিমানের স্মৃতি আমাদের সেই পুরনো চক্র থেকে বের করে আনে। এটা আমাদের পরিস্থিতির শিকার না বানিয়ে পরিস্থিতির মালিক বানিয়ে দেয়। এটা একটা খুব শক্তিশালী ধারণা, কারণ আমরা প্রায়ই নিজেদের পরিস্থিতির দাস বলে মনে করি। কিন্তু এই একটা স্মৃতি আমাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়। ঠিক। মুরলিতে তো আমাদের উপাধি দেওয়া হয়েছে বিশ্ব পরিবর্তক। যখন আমাদের পরিচয়ই এটা, তখন নিজেকে পরিবর্তন করা তো কঠিন মনে হওয়া উচিত নয়। ঠিক তাই। বাবা আমাদের মনে করিয়ে দিচ্ছেন, যখন বিশ্ব পরিবর্তনের মতো বড় দায়িত্ব আমাদের, তখন নিজের একটা ছোট্ট অভ্যাস বা সংস্কার পরিবর্তন করা তো তার তুলনায় কিছুই নয়। আমরা এই বিষয়গুলোকে কঠিন কঠিন বলে আরও কঠিন বানিয়ে ফেলি, কিন্তু শুভ ভাবনা আর শুভ কামনার শক্তি দিয়ে যে কোনো কিছুই পরিবর্তন করা সম্ভব। আমরা নিজেদের ভেতরের রূপান্তর নিয়ে অনেক কথা বললাম, কিন্তু বাবা তো সবসময় নিজেকে উন্নত করার সাথে সাথে বিশ্ব সেবার কথাও বলেন। এই নতুন বছরে অন্যদের দেওয়ার জন্য কি কোনো বিশেষ উপহারের কথা বলা হয়েছে? সাধারণত নতুন বছরে তো আমরা একে অপরকে উপহার দিই। হ্যাঁ, এবং বাবা আমাদের স্থূল বা জাগতিক উপহারের ঊর্ধ্বে গিয়ে অবিনাশী উপহার দেওয়ার কথা বলছেন, যে উপহার কখনো পুরনো হয় না, শেষ হয় না। মুরলিতে খুব স্পষ্টভাবে ৩ ধরনের অবিনাশী উপহারের কথা বলা হয়েছে। কি কি? প্রথমটা হল
মনসা দ্বারা শক্তির গিফট। মনসা দ্বারা শক্তির গিফট, এটি শুনতে একটু বিমূর্ত লাগছে। বাস্তবের প্রয়োগ কিভাবে হবে? মানে আমি আমার মন দিয়ে কিভাবে আরেকজনকে শক্তি দিতে পারি? এটা হলো সবচেয়ে সূক্ষ্ম আর সবচেয়ে শক্তিশালী সেবা। ধরুন, আপনি দেখছেন আপনার পরিবারের কেউ বা কোনো সহকর্মী খুব মানসিক চাপে আছে বা কোনো কারণে দুর্বল হয়ে পড়েছে। আপনি হয়তো তাকে কথায় বোঝাতে পারছেন না বা বোঝানোর সুযোগ নেই। হয় এরকম। তখন আপনি মনে মনে তার প্রতি শুভ ভাবনা, শক্তিশালী সংকল্প পাঠাতে পারেন। যেমন, আপনি একজন শান্তস্বরূপ আত্মা, আপনার মধ্যে সব পরিস্থিতি সামলানোর শক্তি আছে। এই ধরনের শুদ্ধ ভাইব্রেশন তার কাছে পৌঁছে যায় এবং তাকে শক্তি দেয়। এটা প্রার্থনার থেকেও বেশি কিছু। এটা হলো সক্রিয়ভাবে মানসিক শক্তি পাঠানো। হলো বাচা দ্বারা জ্ঞানের গিফট, অর্থাৎ নিজের মিষ্টি কথার মাধ্যমে জ্ঞানের কথা বলে অন্যদের পথ দেখানো। আর তৃতীয়টা হলো কর্মনা দ্বারা গুণের গিফট। কর্মনা দ্বারা গুণের গিফট। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ শুধু মুখে না বলে নিজের কাজের মাধ্যমে, নিজের আচরণের মাধ্যমে গুণাবলীকে দেখানো। আপনার সততা, আপনার ধৈর্য, আপনার নম্রতা দেখে যখন অন্যেরা প্রেরণা পায়, সেটাই হলো গুণের গিফট। এই প্রসঙ্গে মুরুলিতে ক্রোধ এবং তার বাচ্চা কাচ্চাদের মানে বিরক্তি, অধৈর্য এইসবকে বিদায় জানানোর কথা খুব জোর দিয়ে বলা হয়েছে। এটা একটা খুব বাস্তবসম্মত বিষয়। একদম। আমাদের প্রায়ই মনে হয়, বিশেষ করে কর্মক্ষেত্রে বা পরিবারে, যে একটু কড়াভাবে না বললে বা একটু রাগ না দেখালে কেউ কথা শোনে না বা কাজটা ঠিকভাবে হয় না। বাবা এই ধারণাটাকে সরাসরি চ্যালেঞ্জ করছেন, তাই না? সরাসরি চ্যালেঞ্জ করছেন। বাবা প্রশ্ন করছেন, ক্রোধ করে কি সত্যি কাউকে শোধরানো যায়? হয়তো সাময়িকভাবে ভয়ে সে কাজটা করে ফেলে, কিন্তু তার মন থেকে কি আপনার প্রতি সম্মান আসে? না, তা তো আসে না। মুরলী বলছে, এতে তারা আরও অসন্তুষ্ট হয়ে পড়ে, মনে মনে বিরোধিতা করে। বাবা বলছেন, এই বছর প্রতিজ্ঞা করো যে মুখে যেন দাপট বা ক্রোধের ছাপ না থাকে, বরং সদা হাস্যোজ্জ্বল আনন্দময় মুখ থাকে। বাহ! কারণ প্রেম আর সম্মান দিয়ে যা করা যায় তা ভয় দেখিয়ে কখনোই করা যায় না। আসল পরিবর্তন ভেতর থেকে আসে, আর সেটা প্রেমের শক্তিই আনতে পারে। তার মানে আমাদের কাজের পেছনের উদ্দেশ্যটা ভালো হলেও প্রকাশের মাধ্যমটা যদি ভুল হয়, তাহলে ফলাফল উল্টো হতে পারে। ভাইব্রেশনটাই সব। একদম। আর এই সব কিছু করার জন্য এখন আর বেশি সময় নেই। বাবা মুরলির শেষে আমাদের সময়ের গতির কথা মনে করিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, এখন গতি খুবই তীব্র। দুঃখী আত্মাদের আর্তনাদ, ভক্তদের আহ্বান শোনার সময় এসেছে। এখন আর শুধু নিজের উন্নতির কথা ভাবলে চলবে না। তাহলে এখন আমাদের কর্তব্য কি? বাবা আমাদের কাছ থেকে ঠিক কি চাইছেন? বাবা চাইছেন আমরা যেন অসহায়, সাহসীন আত্মাদের জন্য সাহসের আর উৎসাহ উদ্দীপনার পাখা হয়ে উঠি, যাতে তারা উড়তে পারে। আমাদের কাজ হলো তাদের মধ্যে সেই আত্মবিশ্বাস জাগিয়ে তোলা যে তারাও শান্তিতে থাকতে পারে, তারাও শক্তিশালী হতে পারে। আচ্ছা। এটা হলো এই বছরের জন্য আমাদের হোমওয়ার্ক। শুধু জ্ঞান শোনা বা আলোচনা করা নয়, সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করে একটা জীবন্ত উদাহরণ হয়ে দেখানো। সফলতা মূর্ত হয়ে উঠতে হবে। তাহলে আজকের এই গভীর আলোচনার সারমর্ম যদি আমরা এক কথায় বলি, তাহলে এই নতুন বছরটা হল স্বরূপান্তরের এক অসাধারণ সুযোগের বছর। বাবা সমান হওয়ার লক্ষ্যে আমাদের সংকল্প, সময় ও শ্বাসকে সফল করতে হবে। পরিবর্তন শক্তিকে ব্যবহার করে যে কোনো নেতিবাচকতাকে ইতিবাচকতায় রূপান্তরিত করতে হবে এবং মানসা, বাচা, কর্মণা এই ৩ প্রকার অবিনাশী উপহার দিয়ে বিশ্ব সেবা করতে হবে। পরিশেষে আমি শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার বিষয় রেখে যেতে চাই, যা এই মুরলির বরদান থেকে উঠে এসেছে। বরদানটি হল বালক তথা মালিক ভাব। বালক তথা মালিক ভব। অর্থাৎ একই সাথে বালক বা শিশুর মতো সরল নম্র থাকো, আবার মালিকের মতো অধিকারীও থাকো। এটা একটা অদ্ভুত সুন্দর প্যারাডক্স বা যাকে বলে বিরোধাভাস। ঠিক। মালিকের থাকে অধিকার, শক্তি, দায়িত্ব, আর শিশুর থাকে সারল্য, নম্রতা, নির্লিপ্ততা। প্রশ্নটা হলো, আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে আমরা এই দুটো সত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারি? কিভাবে আমরা একই সাথে শক্তিশালী মালিক এবং সরল শিশুর ভূমিকা পালন করতে পারি? এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো আমাদের স্বপরিবর্তন এবং বিশ্ব পরিবর্তনের যাত্রার আসল রহস্য লুকিয়ে আছে। অসাধারণ একটি প্রশ্ন। এই ভাবনাটাই না হয় আজকের আলোচনার শেষে আমাদের সাথে থেকে যাক। আজকের মতো এখানেই শেষ করছি। ওম শান্তি।